মুজিবনগর সরকার। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বুঝতে পারলেন যে তিনি গ্রেফতার হবেন এবং তিনি তার বাসা থেকে পালালেন না। কেন পারলেন না সেটা আমরা বলেছিলাম। কিন্তু আওয়ামী লীগের যার নেতৃবৃন্দ ছিলেন, তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন যে তোমরা যে কোনো জায়গায় আগামী ৩-৪ দিন আড়াল হয়ে যে কোনো ঢাকার একটা জায়গায় লুকিয়ে থাকো, এরপরে তোমরা অবস্থা বুঝে ভারত চলে যাবে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই কথাগুলো শুনে তখন তাজউদ্দিন আহমেদ, তখন আওয়ামী লীগের এবং অন্যান্য লোক, একজন হচ্ছে তাজউদ্দিন আহমেদ আর একজন হচ্ছে আমিরুল ইসলাম, এই দুইজন একসাথে ছিলেন। ব্যারিস্টার আমিরুল ইসলাম, এই দুইজন একসাথে তারা ছিলেন। তাজউদ্দিন এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম এই দুইজন প্রথমে ফার্মগেট এলাকায় তারা আত্মগোপনে ছিলেন। কোন এলাকায়? ফার্মগেট এলাকায় আত্মগোপনে ছিলেন। এরপরে ফার্মগেট এলাকা থেকে তারা এই 27 মার্চ পর্যন্ত ফার্মগেটে, এরপরে সেখান থেকে তারা পালিয়ে যাওয়া হচ্ছে জালকাঠি, সরি ঝিনাইদহ চলে যান। ঝিনাইদহ আর কোথাও বলা আছে মেহেরপুর। আচ্ছা, তারা এখানে চলে যান। সেখানে চলে যাওয়ার পরে ওই সময় মেহেরপুরে যিনি এসডিও ছিলেন, এসডিও সাব ডিভিশনাল অফিসার, তার নাম হচ্ছে আপনার তৌফিক এলাহি, যিনি শেখ হাসিনার বর্তমান জনপ্রধান উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী। এই তৌফিক এলাহি তিনি এসডিও ছিলেন মেহেরপুরে, তিনি তাদেরকে রিসিভ করার পরে এই তৌফিক এলাহি বুঝতে পারলেন যে এখন তাজউদ্দিন যদি দেশে থাকে তাহলে তাদের জন্য নিরাপদ না। এই জন্য তাদের দুইজনকে পাঠানো হয়। তৌফিক এলাহি সিদ্ধান্ত গ্রহণ করে এই দুইজনকে ভারত পাঠাবে। কোথায়? ভারতে। ওই সময় এই ভারতের যে বিএসএফ সীমান্ত রক্ষী, এই বিএসএফ এর ওই অঞ্চলের প্রধান ছিলেন গোলক মজুমদার। এই গোলক মজুমদারের কাছে তৌফিক এলাহি একজন লোক পাঠান, বার্তাবাহক পাঠান, এবং তাদের কাছে বলা হয় যে এই দুইজন লোক যারা বঙ্গবন্ধুর অবর্তমানে দেশের সর্বোচ্চ নেতা এবং তারা স্বাধীনতার পক্ষে কাজ করতেছে, আপনার সাথে দেখা করতে চায়। তখন গোলক মজুমদার উপরস্থ লোকের সাথে আলোচনা করার পরে, ঊর্ধ্বতনের যে কর্মকর্তা ছিলেন তাদের সাথে আলোচনা করার পরে তাদেরকে আসার অনুমতি দিলেন। তখন গোলক মজুমদার ওই সময় এই অঞ্চলের, আর বিএসএফ এর যিনি হেড ছিলেন তার নাম ছিল রুস্তমজি, তিনি কলকাতা আসলেন। আসার পরে তাজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম এই দুইজনকে রিসিভ করার পরে তাদের কাছে তাজউদ্দিন এবং আমিরুল ইসলামের চেহারা যিনি দশা ছিল, পরনে কোনো কাপড় খুব নষ্ট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। এই রুস্তমজি তখন তাদেরকে থাকা পড়ার ব্যবস্থা করেন এবং তখন রুস্তমজি তাদেরকে বলেন যে আপনারা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেন। এর আগে রেহমান সোবহানের বন্ধু ছিল অরমত্ত সেন। এই অধ্যাপক রেহমান সোবহান অরমত্ত সেনকে পূর্ব পাকিস্তানের সবগুলো বিষয় তাদেরকে বলেন, অরমত্ত সেন এগুলো কি করেন? প্রধানমন্ত্রী যে উপদেষ্টা ছিলেন তাদেরকে বলেন। ওই উপদেষ্টার মাধ্যমে ইন্দিরা গান্ধী এই কথাগুলো শুনেন যে পূর্ব পাকিস্তানের বর্তমান যে অবস্থা এগুলো শুনেন। আর 26 মার্চ যখন এখানে অপারেশন সার্চলাইট করা হয়, 25 মার্চ, তখন 27 মার্চে ভারতের পার্লামেন্টে এই অপারেশন সার্চলাইটের নিন্দা করা হয় এবং 31 মার্চ উভয় তাদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে, লোকসভা এবং আপনার বিধানসভা, এই রাজ্যসভা, এই দুইটা সভায় পূর্ব পাকিস্তান নিয়ে আলোচনা করা হয় এবং সেখানে বলা হয় যদি পূর্ব পাকিস্তানে যে হত্যাকাণ্ড চলতেছে সেই হত্যাকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে এবং তারা পার্লামেন্টে উচ্চারণ করেন আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পূর্ব পাকিস্তানের মানুষকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে এপ্রিল মাসের 4 তারিখে 4 এপ্রিল ইন্দিরা গান্ধীর সাথে তাজউদ্দিনের একটা মিটিং হয়। সেই মিটিং এ ইন্দিরা গান্ধী তাজউদ্দিনকে বলে ভারত সরকার তখনই আপনাদেরকে সাহায্য করবে যদি জানতে পারে যে বাংলাদেশে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ওই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করতেছে। প্রথমে ইন্দিরা গান্ধী এবং তার সরকারের লোকজন তারা চেয়েছিল যেই কোনো মূল্যে এখনই পূর্ব পাকিস্তানের সাথে যুদ্ধ নেমে যাক,
কিন্তু ওই সময় ভারতের যারা সামরিক বাহিনীর লোক ছিলেন তারা ইন্দিরা গান্ধীকে পরামর্শ দিলেন, এখন যদি যুদ্ধ আপনি করেন, বাংলাদেশ যদি যুদ্ধে পরাজিত হয় বা এই যে মুক্তিযুদ্ধ চলতেছে এটা যদি বাস্তবায়ন না হয়, মুক্তিযুদ্ধের যদি পরাজিত হয়, তাহলে এই যে সব বিষয়ের জন্য আপনাকে তারা দোষারোপ করবে। এবং ওই সময় আপনি যদি এখন যদি যুদ্ধ করেন তাহলে চায়না যে কোনো সময় ভারত আক্রমণ করতে পারে, চীন যে কোনো সময় ভারত আক্রমণ করতে পারে। তখন তারা বলেছিল আপনি শীতকালে আসুন, আপনি আরেকটু অবস্থা পর্যবেক্ষণ করেন তখন শীতকালের জন্য, কারণ শীতকাল যখন আসবে তখন হিমালয়ের যে বরফ, সেই বরফের কারণে চায়নার সৈন্যবাহিনী এদিকে আক্রমণ করার তেমন একটা সুবিধা করতে পারবে না। সেই জন্য তারা সামরিক কারণে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন হচ্ছে আপনার শীতকাল যখন আসবে তখন। আর ওই সময় বাংলাদেশে আপনার যাতায়াতের ব্যবস্থাটা ভালো থাকবে, আর ওইদিকে চায়নার আক্রমণ করার সুযোগটা অনেক কমে যাবে। এরপরে তাজউদ্দিন আহমেদের সাথে মিটিং হয়, সেই মিটিং এ ইন্দিরা গান্ধী তাদেরকে একটা সরকার গঠনের প্রস্তাবনা করলে তাজউদ্দিন আহমেদ তিনি 10 এপ্রিল একটা সরকার গঠন করেন। তাহলে সরকার গঠন করা হয় কবে? 10 এপ্রিল, মুজিবনগর সরকার। এবং তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর কাছে বিভিন্ন প্রস্তাব করেন যে আমরা একটা সরকার প্রতিষ্ঠা করব, ঠিক আছে, তবে আপনার দেশে আমাদেরকে অবাধ যাতায়াতের সুবিধা দিতে হবে এবং আমাদেরকে চলার জন্য আপনি গাড়ি দিতে হবে, এবং যারা শরণার্থী আছে এই শরণার্থীকে আপনি আশ্রয় দিতে হবে। ইন্দিরা গান্ধী ওই সময় সবগুলো শর্ত মেনে নেন এবং তাজউদ্দিনকে বলেছিলেন যে আপনারা মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য যা কিছু সহায়তা করা দরকার আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা আমি করব। তখন ইন্দিরা গান্ধী থেকে আশ্বস্ত হওয়ার পরে তাজউদ্দিন আহমেদ 10 এপ্রিল সরকার গঠন করলেন, আর 11 এপ্রিল এই সরকারের প্রথম বৈঠক হয়। তাহলে মুজিবনগর সরকার গঠন করা হয় 10 এপ্রিল, মুজিবনগর সরকারের প্রথম বৈঠক হয় 11 এপ্রিল হচ্ছে আগরতলায় সার্কিট হাউসে। আগরতলার সার্কিট হাউসে। এখন যে প্রশ্নগুলো হয় মুক্তিযুদ্ধের একটু ডিপ থেকে হয়, এই জন্য একটু ডিপলি পড়াশোনা করতে হবে। আগরতলার সার্কিট হাউসে বৈঠক হয়, সেই বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ইয়েটা করেন, বাংলাদেশ নামটা করেন 1969 সালে, এই রাষ্ট্রের নাম হবে বাংলাদেশ, সেই নামটা তারা অনুমোদন করে। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বোচ্চ নেতা হিসেবে তারা ঘোষণা করে, সর্বোচ্চ নেতা হবে বঙ্গবন্ধু, সর্বোচ্চ নেতা ঘোষণা করে। এবং এই দেশকে একটা প্রজাতন্ত্র রাষ্ট্র, গণপ্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। এই সার্কিট হাউসের প্রথম বৈঠকে এগুলো ছিল। যদিও সরকার গঠন নিয়ে তাজউদ্দিন কেন প্রধানমন্ত্রী হলেন সেটা নিয়ে অনেক বিতর্ক বা অনেক বিষয় ছিল, সেটা আমরা আলোচনা না করি। এই বিষয়গুলো হওয়ার পর 11 এপ্রিল প্রথম বৈঠক হয়, আর 11 এপ্রিল সারা দেশকে আপনার এই যে মুক্তি ফৌজ, প্রথম যে বাহিনী ছিল তার নাম ছিল মুক্তি ফৌজ, এই মুক্তি ফৌজের নামকরণ করা হচ্ছে মুক্তি বাহিনী। এবং এই মুক্তি 4 এপ্রিল আমরা জানি 4 এপ্রিল ওসমানীর নেতৃত্বে সিলেটের তেলিয়াপাড়ায় যে রণকৌশল, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম রণকৌশলের নাম কি? তেলিয়াপাড়া রণকৌশল। সেই রণকৌশলে ওসমানী 13,000 সেনাবাহিনী নিয়ে যেই মুক্তি বাহিনী গ্রহণ করেন তার নাম হচ্ছে মুক্তি ফৌজ। আর 11 এপ্রিল এই মুক্তি ফৌজের নামকরণ করা হয় মুক্তি বাহিনী। তাহলে মুক্তি ফৌজের নাম কি ছিল, কি নামকরণ করা হয়? মুক্তি বাহিনী নামকরণ করা হয়। বাংলাদেশ নামটা অনুমোদন করা হয়, শেখ মুজিবকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়, আর একটা বাংলাদেশকে প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। আর এখানে হচ্ছে এগুলো। এরপর হচ্ছে এই সরকার গঠন করার পরে এই সরকার রাজধানী